তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও বিভিন্ন স্থানে সহিংসতা। নওগাঁয় সংঘর্ষে আহত 5, কুমিল্লায় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, খুলনায় আহত একজনের মৃত্যু। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ, রাজধানীর প্রেস ক্লাবে নেতাকর্মীদের অংশগ্রহণ। 2025 সালের মধ্যে $500 কোটি আইটি পণ্য রফতানির লক্ষ্যমাত্রা বাংলাদেশের। গুরুত্ব বাড়ছে বৈদেশিক বিনিয়োগেও, আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে প্রধানমন্ত্রী। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার 22 আসামি আদালতে, রায় ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা। এবং চট্টগ্রামে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় বাস থেকে ফেলে দেওয়া হলো স্কুল শিক্ষককে, পায়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। নওগাঁয় সংঘর্ষে আহত 5 জন আহত হয়েছেন। এছাড়া কুমিল্লায় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সংঘর্ষ দিয়েই ভোটের সকাল শুরু হয় কুমিল্লার হোমনা উপজেলার ভাঙ্গা ইউনিয়নে। জাল ভোট দেওয়া নিয়ে ছয়ফুল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুপক্ষের মধ্যে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। আর নওগাঁর মান্দায় ভোট কেন্দ্রে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন 5 জন। বিচ্ছিন্ন ঘটনায় বিভিন্ন স্থানে আটক করা হয়েছে অন্তত 80 জনকে। এর আগে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। এদিকে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ওপর শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় আহত বাবুল নামে একজন আজ মারা গেছেন। নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ত্রিশাল ইউনিয়নের আখরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন রিপোর্টার সাদিকুর রহমান এবং রাজশাহীর মৌগাছি ইউনিয়নে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সাদিকের কাছে। সাদিক, সাদিয়া, আসলে সারা দেশের মতো কিন্তু তৃতীয় ধাপে ময়মনসিংহেও এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ময়মনসিংহের 3টি উপজেলায় সদর, ফুলবাড়িয়া, সদর, মুক্তাগাছা এবং ত্রিশাল উপজেলার মোট 27টি ইউনিয়নে কিন্তু এই নির্বাচন চলছে। আজকে ভোট গ্রহণ 8টা থেকেই শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 4 ঘন্টার পর দেখা যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করেছে। আমি যেখানে আছি আখরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এটা হচ্ছে ত্রিশাল উপজেলার সাখোয়া ইউনিয়নের একটি কেন্দ্র এবং এখানে কেন্দ্রে যেটা দেখতে পাচ্ছেন যে ভোটারদের কিন্তু ব্যাপক উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে আসলে সকাল থেকেই কিন্তু ভোটাররা এখানে উপস্থিত হয়ে ভোট দিচ্ছে এবং বলা যায় যে 2-1 ঘন্টার মধ্যেই কিন্তু এখানে সব ভোটারদের ভোট গ্রহণ সম্পন্ন হয়ে যাবে, কারণ এখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এখানে দেখতে পাচ্ছি। এখানে উৎসাহ নিয়েই কিন্তু সবাই আসছে এবং খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবেই এখানে ভোট গ্রহণ চলছে। এখানে তেমন কোনো সহিংসতা বা কিছু পাওয়া যায়নি। কিছু বাড়তি লোক এখানে ভোট কেন্দ্রের আশপাশে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দাঁড়াতে দেয়নি। এবং একটু জানিয়ে রাখি যে এই মোট 3টি উপজেলার প্রথম মুক্তাগাছার কথা যদি বলি যে 10টি ইউনিয়নে মোট চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 60 জন। এছাড়া ত্রিশাল উপজেলার যে 12টি ইউনিয়ন আছে সেখানে 55 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। এবং এছাড়া যেই 3টি উপজেলার কথা যদি বলি আমি, সদরের মধ্যে আছে 5টি ইউনিয়নে মোট 34 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং মোট 296টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ চলছে 3টি উপজেলার এবং মোট 7,50,755 জন ভোটার কিন্তু এখানে ভোট দিচ্ছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে ত্রিশাল উপজেলার যে কেন্দ্রগুলি আছে এই কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্রে কিছুটা সমস্যা হয়েছিল ভোটারদের মধ্যে, অর্থাৎ যে চেয়ারম্যান প্রার্থীর যে 2 গ্রুপের চেয়ারম্যানদের সমর্থক আছে 2 জন প্রার্থী, এই 2 জন প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোট দেওয়া কেন্দ্র করে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল, তবে সেটাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আবার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের যাতে সহিংসতা না হয় সেজন্য উপজেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবির সদস্যরাও কিন্তু এখানে সতর্ক রয়েছেন এবং প্রতিটি উপজেলায় বলা যায় যে একজন করে, প্রতিটি ইউনিয়নে কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন, এছাড়া অন্যান্য সদস্যরা রয়েছে। আমরা আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর আমরা রাজশাহীতে চলে যাব জানতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রকি।
সাদিক, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর পবা ও মোহনপুরের তেরোটিতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবেই এই ভোট গ্রহণ চলছে। আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব। রাজশাহীর যে মৌগাছি ইউনিয়ন, সেখান থেকে মূলত এই কেন্দ্রগুলোতে কিন্তু এখনও ভোটার উপস্থিতি বাড়ছে। আমরা এরই মধ্যে কথা বলেছি প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসারের সাথে। তারা যেটা বলছেন যে আসলে ভোটের আগ্রহ কিন্তু সাধারণ মানুষের মাঝে প্রচুর আগ্রহ রয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে সকলেই কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি যে এই 13টি ইউনিয়ন কারণে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত আমরা ভোট অনুষ্ঠিত হতে দেখেছি। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। এছাড়া 13টি ইউপিতে 2,81,265 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সব মিলিয়ে আসলে আমরা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত এই বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিন্তু এরই মধ্যে 40 থেকে 45% ভোট এরই মধ্যে তারা কাস্ট করেছেন এবং প্রতিটা কেন্দ্রের কিন্তু একই অবস্থা। প্রচুর পরিমাণ ভোটার উপস্থিতি রয়েছে। তারা ব্যাপক আগ্রহ নিয়ে আসলে তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিচ্ছেন এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে, সে কারণে কিন্তু তাদের বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স রয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে কিন্তু সেখানে ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স, বিজিবি তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা নিয়োজিত আছেন। সব মিলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে এই কেন্দ্রতে কিন্তু নারী ভোটারের উপস্থিতি একেবারে লক্ষণীয় এবং চোখে পড়ার মতন এবং তারাও যেটি বলছেন যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নকে তারা ত্বরান্বিত করতে চান। এমনটাই ছিল আসলে আমার কাছে রাজশাহী থেকে এই ভোটের সর্বশেষ। আমি চলে যাচ্ছি সাদিয়ার কাছে স্টুডিওতে। ইউপি নির্বাচনের সবশেষ খবর জানাতে রাজশাহীর মৌগাছি থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং তার আগে ময়মনসিংহের ত্রিশাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সাদিকুর রহমান। কিছুক্ষণের মধ্যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল। সাদিয়া, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রায় ২৬ মাস পর আজকে আলোচিত এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর কামরুজ্জামান এই মামলাটির রায় ঘোষণা করবেন। এখন পর্যন্ত রায় ঘোষণা শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পারছি অল্প কিছুক্ষণের মধ্যেই বিচারক এজলাসে বসে এই মামলার রায় ঘোষণা করবেন। এরই মধ্যে এই মামলায় কারাগারে থাকা 22 আসামিকে এজলাসে তোলা হয়েছে। আজকে সকাল 9:30টার দিকে তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কিছুক্ষণ আগেই আসামিদেরকে এজলাসে তোলা হয়েছে রায় ঘোষণার জন্য। আরেকটি বিষয় বলে রাখি যে এই মামলায় মোট আসামির সংখ্যা 25 জন। এর মধ্যে 3 জন আসামি পলাতক রয়েছেন। তারা শুরু থেকেই পলাতক রয়েছেন, তাদেরকে গ্রেফতার করতে পারেনি। আর এই মামলাটি করেছিলেন আবরার ফাহাদের বাবা রাজধানীর চকবাজার থানায়। তিনি 19 জনকে আসামি করেছিলেন, কিন্তু পুলিশ তদন্তে 25 জনের নাম পেয়েছিল, যার কারণে 25 জনকেই অভিযুক্ত করে এই মামলার চার্জশিটটি দেওয়া হয়। আর এই মামলাটি গত 14ই নভেম্বর বিচার কাজ শেষ হয়। উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ, জেরা, যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত 14ই নভেম্বর। 14ই নভেম্বরেই আজকের রায় ঘোষণার তারিখ ধার্য করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হয়েছে, এই মামলায় মোট 60 জনকে সাক্ষী করা হয়েছিল, তার মধ্যে 46 জন আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা যে তারা এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ, হত্যাকাণ্ডের অভিযোগ, সেইটি প্রমাণ করতে পেরেছেন, এটি রাষ্ট্রপক্ষ প্রত্যাশা করছে। আর আবরারের বাবা আজকে সকালে আদালতে এসেছেন। আবরারের বাবার কাছেও জিজ্ঞাসা করেছিলাম তাদের প্রত্যাশাটা কি। তিনিও জানিয়েছেন যে তার যে সন্তান মেধাবী শিক্ষার্থী, তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নটিকেই এই আসামিরা ধূলিসাৎ করে দিয়েছে, তাকে হত্যা করেছে। সেই কারণে 25 আসামিরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন। আর এই যে 22 আসামি যারা কারাগারে রয়েছেন, তাদের মধ্য থেকে 8 জন আসামি আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আবরার হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত কিনা। আর প্রত্যেক আসামি কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে আদালতে জবানবন্দি দিয়েছেন পরের দিকে, অর্থাৎ সাক্ষ্য প্রমাণ শেষ হওয়ার
ঠিক আগ মুহূর্তে আসামিরা এই দাবি করেছেন, নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। সবকিছু বিবেচনা করেই আজকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলাটি রায় ঘোষণা করবেন। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। যদি পূর্ণাঙ্গ রায় দেন বিচারক তাহলে হয়তো দেরি হবে, আর যদি সংক্ষিপ্ত আকারে রায়টি দেন তাহলে হয়তো অল্প সময়ের মধ্যে রায়ের অংশটুকু আমরা পেতে পারবো। তো এই ছিল মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে সবশেষ খবর আবরার ফাহাদ হত্যা মামলার রায়কে কেন্দ্র করে। মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার আফজাল হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, সাদিয়া, আপনি জানেন যে বিএনপির পূর্ব ঘোষিত যে কর্মসূচি দেওয়া হয়েছে বেগম জিয়ার মুক্তির দাবিতে, তারই অংশ হিসেবে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং সকাল 10:30টায় সমাবেশ শুরু হতে থাকলো, যেটি কিন্তু আরও আগে থেকে তারা নেতাকর্মীরা এখানে জড়ো হন। পল্টন থেকে প্রায় হাইকোর্ট পর্যন্ত তারা এখানে বসে পড়েছেন, এখানে অবস্থান নিয়ে তারা সমাবেশটি করছেন। একই সঙ্গে যে জিনিসটি বলা যায় যে সেটি হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু ইতিমধ্যে এই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন এবং আপনারা জানেন যে বেগম জি গত 13ই নভেম্বর থেকে তিনি হাসপাতালের সিসিউতে ভর্তি রয়েছেন রাজধানীর রেভার হাসপাতালে এবং তারপর থেকেই বিএনপি বেশ কিছু তাকে মুক্তি দিয়ে বিদেশে নেওয়ার দাবিতে, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে আজকের বিক্ষোভ সমাবেশের আগে কিন্তু তারা ঢাকা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তারা এই প্রেস ক্লাবের সামনে তারা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন তারা বিক্ষোভ সমাবেশ করেছেন, বিভিন্ন ধরনের কর্মসূচি তারা কিন্তু পালন করছেন, লিফলেট বিতরণ সহ বেশ কিছু কর্মসূচি তারা পালন করছেন। তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। এবং আমি একটু বিষয় বলে রাখতে চাই যে এই কর্মসূচিতে আমরা দেখেছি যে অল্প কিছুক্ষণ আগে এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, যেটি তাদের দলীয় নেতাকর্মীদের মাঝে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন গ্রুপের মধ্যে আসলে এক ধরনের উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এবং তারা একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে এই সমাবেশটি মাঝে শুরু হয়। এবং একটি বিষয় বলে রাখতে চাই, আরেকটি বিষয় যে এই শুধু মানে তাদের হাতাহাতি বা বিশৃঙ্খলাই নয়, তাদের যে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করার যে বিষয়টি সেটি কিন্তু গত কয়েকদিন যাবৎ কর্মসূচি করলে এখানে যখন করেন রাস্তার উপরে কর্মসূচি হয়ে থাকে এবং রাস্তায় গাড়ি চলাচলটা অনেকটাই সীমিত হয়ে যায় এবং ধীর গতিতে গাড়ি চলাচলতে থাকে। এবং আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি যে পল্টন থেকে হাইকোর্টের দিকে যাওয়ার যে রাস্তাটি সেটি কিন্তু এক প্রকার অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে এই সমাবেশের কারণে এবং তারা বসেছেন এবং যান চলাচল ধীরগতি চলছে এবং সেই হিসাবে এই জায়গাটির যে সরু একটি জায়গার মধ্যে এই ধরনের সমাবেশ আসলে কতটা যৌক্তিক সেটি কিন্তু একটা প্রশ্ন রাখে। আর এছাড়া বলে রাখতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে এই সমাবেশের স্থলে এসেছেন এবং তিনি খুব অল্প সময়ের মধ্যে বক্তব্য দিবেন বলে জানতে পেরেছি এবং সেই বক্তব্যে পরবর্তী কর্মসূচি কি হবে, পরবর্তী তাদের দিক নির্দেশনা কি ধরনের হবে সেই বিষয়গুলি আসলে তিনি এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলবেন বলে আমরা ধারণা করছি। সেই পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে। তবে বলা যায় যে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনের যে কর্মসূচি সেটি 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং সব বিভিন্ন ধরনের বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, মৌন মিছিল এই কর্মসূচিগুলি তাদের রয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে আজকে যে প্রেস ক্লাবের সামনে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ সবশেষ খবর। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত ছিলেন রিপোর্টার আহমেদ সালেহিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈদেশিক বিনিয়োগে দিন দিন বাংলাদেশের গুরুত্ব বাড়ছে, তাই অর্থনৈতিক কূটনীতিতে জোর দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুবিধা নেয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে হোটেল রেডিসনে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এ সময় 2025 সালের মধ্যে আইটি খাত থেকে 500 কোটি মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথাও জানান প্রধানমন্ত্রী। আকর্ষণীয় প্রণোদনার মাধ্যমে উদার বিনিয়োগ নীতি এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি। রপ্তানিমুখী শিল্পের প্রবৃদ্ধির জন্য বন্ড ব্যবস্থাপনাকে অটোমেশন করা হয়েছে। আমরা অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন বাণিজ্য জোটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।
আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে অবকাঠামো সহ সকল নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনসম্পদ সৃষ্টির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব থেকে সর্বোচ্চ সুবিধা আহরণের প্রস্তুতি আমরা নিচ্ছি। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন আইটি পণ্য রপ্তানি করবার লক্ষ্য আমরা স্থির করেছি। সময় সংবাদে আরও থাকছে। এবার ব্রিটেন ও জার্মানিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত। সংক্রমণ মোকাবেলায় নড়ে চড়ে বসেছে বিভিন্ন দেশ। আতঙ্কে আফ্রিকা প্রবাসী বাংলাদেশিরা। থ্রেড পাইপে ব্যবহার করুন আরএফএল থ্রেড ফিটিংস আর পান জংমুক্ত স্বচ্ছ পানি আরএফএল থ্রেড ফিটিংস। বাড়তি ভাড়ার প্রতিবাদ করায় চট্টগ্রামে চলন্ত বাস থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে। এ সময় তার পায়ের উপর দিয়ে বাসটি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ শিক্ষকের। এ ঘটনায় মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। বাসটি জব্দ করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাবিবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রহমতুল্লাহ। শনিবার চট্টগ্রাম নগরীর ৮ নম্বর রুটের সৌরভ পরিবহনের বাসে করে স্টেশন রোড আসছিলেন তিনি। বাসের হেলপার বাড়তি ভাড়া চাইলে প্রতিবাদ করেন ওই স্কুল শিক্ষক। এ সময় হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুরাতন রেল স্টেশন এলাকায় শিক্ষককে মাঝ রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসের হেলপার। এ সময় চালক বাসটির চাকা শিক্ষকের পায়ের উপর উঠিয়ে দেওয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক। সুপারভাইজার আমাকে এইরকম আমি যখন স্লো করছে আমি নামে যাব, আবার এই সুপারভাইজার আমাকে এরকম করে শার্টের পিছনে ধরার জন্য এরকম মারছে। এখন এটা মারার সাথে ও আমার ইয়াটা ধরতে পারে নাই। ধরতে পারলে তো আমি এর দিকে নাম পড়ে যাইতাম না আবার, কিন্তু ওর ধাক্কায় আমি ডাইরেক্ট পড়ে গেছি। ঘটনার পরপরই নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পায়ের হাড় যেমন ভেঙে গেছে, তেমনি শরীরের বিভিন্ন অংশে রয়েছে আঘাতের চিহ্ন। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা। পাশাপাশি তার চিকিৎসার ব্যয়ভার মেটানোর চিন্তায় শঙ্কিত তারা। শুধু স্কুল শিক্ষকের না, প্রত্যেকটা মানুষেরই প্রাণের যে একটা মূল্য আছে। আমি চাই যে এই ধরনের ঘটনা যাতে আর কারোর সাথে না হয়। একজন টিচারের উপর এই ধরনের হামলা গ্রহণ তো দেখতেছেন আপনারা অহরহর হচ্ছে, কিন্তু আমরা যে বিচার পাবো এটা আমরা নিশ্চয়তা দিতে পারতেছি না। ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালের পক্ষ থেকে শিক্ষকের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাই এটা নিয়ে তদারকি করতেছে। প্রত্যেকটা ডাক্তার, আমাদের ম্যানেজমেন্ট ডিরেক্টর ডাক্তারের সাথে সর্বক্ষণ ফলো আপে আছে। এটা এক্সট্রাভাবে আমরা এটাকে টেক কেয়ার করতেছি। এ ঘটনায় সৌরভ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বুলেট বাবু বলছি, টাকা লাগবে 10 লাখ, না দিলে প্রাণনাশ। ফোন করে এভাবেই হুমকি দিয়ে চাঁদাবাজি করতেন কথিত সন্ত্রাসী। তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে বুলেট বাবুর আসল নাম ইয়াসিন বাবু, পেশায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইপি কলের মাধ্যমে টার্গেট ব্যক্তির ড্রাইভারকে সঙ্গে নিয়ে টাকা কামানোর উদ্দেশ্যেই নিজেকে শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিত সে। চালকসহ কথিত বুলেট বাবু এখন গোয়েন্দা হেফাজতে। বুলবুল রেজার রিপোর্ট। একটি গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করেন ইউসুফ শাহরিয়ার। 16 নভেম্বর রাতে বুলেটবাবু পরিচয়ে একজন ফোন দিয়ে তাকে জানান তার জীবন হুমকির সম্মুখীন। 5 লাখ টাকায় তাকে খুন করার চুক্তি হয়েছে, তবে এর চেয়ে বেশি টাকা দিলে এ যাত্রায় প্রাণ ভিক্ষা পেতে পারেন। সে 5 লাখ টাকা অ্যাডভান্স পাইছে এবং আরও 5 লাখ টাকা পাবে, এবং যদি এর চাইতেও বেশি আমি তাকে দিই টাকা অ্যামাউন্ট, তাহলে সে আমাকে মারবে না, এরকম হুমকি দেয়। এবং আমি যত বেশি দিব সে খুশি করতে পারবো, সে আমাকে তো ছেড়ে দিবে, এরকম একটা তাকে বলে। টাকা না দিয়ে শাহরিয়ার মামলা করেন বাড্ডা থানায়। খুদে বার্তায় বুলেট জানায় তার নেটওয়ার্কের বাইরে গিয়ে বাঁচা সম্ভব নয়। এমনকি শাহরিয়ার কখন, কোথায়, কার সঙ্গে যোগাযোগ করছে সবকিছুই SMS এর মাধ্যমে জানাতে থাকে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে বুলেটের অবস্থান। গ্রেফতার করা হয় তাকে, সঙ্গে শফিকুল ইসলাম নামের আরেকজনকে। জানা যায় শফিকুল ভুক্তভোগী ইউসুফ শাহরিয়ারের ড্রাইভার। মালিক সম্পর্কে সব তথ্য যোগানদাতা হিসেবে কাজ করত সেই। পুলিশ বলছে সন্ত্রাসী পরিচয় দেয়া বুলেট বাবুর আসল নাম ইয়াসিন বাবু। নামের আগে বুলেট জুড়ে দিয়ে নিজেকে ভাড়াটে কিলার হিসেবে পরিচয় দিত সে। বুলেট বাবুকে গ্রেপ্তার করার পরে তার ডিভাইসে আমরা সকল আলামত আমরা পেয়ে যাই। এই যে মেসেজগুলি যে সেন্ড করতো, তখন বুলেট বাবু আমাদেরকে যে তথ্য দিল যে এই ড্রাইভারের সাথে সে একসময় একটা মেসে অবস্থান করতো এবং তাদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো এই বুলেট বাবুর মাধ্যমে সে আসলে চেয়েছিল তার এই যে মনিব, তার কাছে কিছু টাকা যদি সে বের করতে পারে তাহলে তারা ভাগাভাগি করে নিবে।
বিদেশে পালিয়ে থাকা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে চাঁদাবাজির ঘটনা নতুন নয়। পুলিশের দাবি এখন আর শীর্ষ সন্ত্রাসীদের কোনো অস্তিত্বই নেই। তবে তাদের পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাতের নতুন ধান্দায় নেমেছে এক শ্রেণীর প্রতারকরা। শীর্ষ সন্ত্রাসীর অস্তিত্ব কিন্তু এখন বাংলাদেশে নাই। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে সিরাজগঞ্জের যমুনার দুর্গম চরাঞ্চলের 9টি ইউনিয়নে পৌঁছে গেছে বিদ্যুৎ। এতে জাতীয় গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ পাচ্ছে পিছিয়ে পড়া চরের মানুষ। এতে জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। আগামী জানুয়ারির মধ্যে চরের শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। যমুনা নদী বেষ্টিত সিরাজগঞ্জের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জেলার 5টি উপজেলার বেশ কয়েকটি চর। দুর্গম চরে বসবাসরত পিছিয়ে পড়া মানুষদের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। যমুনার বুকে দাঁড়িয়ে থাকা এইসব চরের মানুষেরা দীর্ঘদিন ধরে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। তাই সরকার পিছিয়ে পড়া চরাঞ্চলের মানুষের কাছে সরাসরি বিদ্যুৎ পৌঁছাতে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সংযোগ নিয়ে যমুনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবল স্থাপন করে। জেলার কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া ও রূপসাতে স্থাপিত দুটি অত্যাধুনিক স্টেশন থেকে সংযোগ নিয়ে এক চর থেকে অন্য চরে স্থাপন করা হয়েছে সারি সারি খাম্বা। টানানো হয়েছে 700 কিলোমিটার বিদ্যুতের তার। সরাসরি জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় ঘুরতে শুরু করেছে চরের মানুষের ভাগ্যের চাকা। আমরা হারিকেল কুফি ব্যবহার করছি, আর আমরা লাইট পাচ্ছি, ফ্যান ব্যবহার করবো। এখন আমরা লাইট পাচ্ছি, ফ্যান পাচ্ছি, এখন আমরা নির্বিঘ্নে আলো জ্বালাতে পারছি, সবাই পড়াশোনা করতে পারতেছে। কারেন্ট আসাতে আমাদের অনেক সুবিধা হয়েছে, যেন সবসময় কাজ করতে পারতেছি। এখন বিদ্যুৎ আসার কারণে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে চরের প্রায় 24,000 গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে চরের শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানান জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার। ইতিমধ্যে এই চর এলাকায় আমরা প্রায় 24,000 গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করছি এবং আমাদের চেষ্টা মুজিব বর্ষের মধ্যে চর এলাকায় সমস্ত গ্রাহক যেন আমাদের বিদ্যুতের সেবার আওতায় আসে। আর নদীর তলদেশ দিয়ে আনা সাবমেরিন কেবলগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিকল্প টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যদি সাবমেরিন কেবলের কোনো রকম সমস্যা হয়, বিকল্প সোর্সের মাধ্যমে এই টাওয়ার দিয়ে যাতে আমরা বিদ্যুৎ চালু রাখতে পারি। চরের মানুষের আর্থসামাজিক উন্নয়নের নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। চরাঞ্চলের যে একটি সকল সময় একটি বৈষম্যের যে একটি বিষয় ছিল, সেটি আর থাকবে না। অদূর ভবিষ্যতেই কাজীপুরের সকল অঞ্চল সমভাবে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে পারবে এবং চরও তার ব্যতিক্রম হবে না, এবং সেক্ষেত্রে এই বিদ্যুৎ আইনটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাবমেরিন কেবলের মাধ্যমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা চরে অবস্থিত 7টি ইউনিয়ন ও সদর উপজেলার 2টি ইউনিয়ন বিদ্যুতের আওতায় এসেছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নৌবন্দর ঘোষণার 1 দশক হলেও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। একটি মাত্র জরাজীর্ণ জেটিতেই চলছে কার্গো জাহাজ থেকে পণ্য খালাসের কার্যক্রম। এতে দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ীরা। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ, শিগগিরই শুরু হবে নির্মাণ কার্যক্রম। জুয়েলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্যে রিপোর্ট। 2011 সালে প্রতিবেশী দেশ ভারতে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের নৌবন্দরটি দিয়ে মালামাল পরিবহন হলে আন্তর্জাতিক অঙ্গনে বন্দরটির গুরুত্ব বেড়ে যায়। পরে বন্দরটি উন্নয়নে উদ্যোগ নেয় সরকার। প্রস্তাবিত প্রকল্পে ভূমির অধিক মূল্যের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় ভূমি অধিগ্রহণ নিয়ে দেখা দেয় জটিলতা। ফলে বাধ্য হয়ে জরাজীর্ণ একটি মাত্র জেটিতেই চলে পণ্য খালাসের কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। দুইটা প্রজেক্ট শুরু হয়ে গেলে আমাদের আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের পুরো বাংলাদেশের উন্নয়নমূলক সব কিছু বেড়ে যাবে। অনেক দূরের থেকে মাল আনতে হয়, জাহাজ ড্যামারেজ গেছে, লেবার কাজ করতে পারে না, গাড়ি লাগাবার ফিলিজ নাই। বাস দিয়া দিয়া আমরা মাল উড়ানামা করতেছি, এটা তো বিশেষ করে লেবারের সমস্যা হইতেছে, আমাদের সার ও হ্যান্ডলিং করার সমস্যা হইতেছে, জাহাজে আনলোড করতে ভীষণ অসুবিধা হচ্ছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, প্রায় 650 কোটি টাকা ব্যয়ে 26 একর জমি অধিগ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে নির্মাণ কার্যক্রম শুরুর আশ্বাস কর্মকর্তাদের। ডিজাইন কমপ্লিট এবং ওই যে ভারতীয় যে প্রতিনিধি আছে ওনার সাথে আলোচনা করে এটা ওনারা সম্মতি প্রকাশ করলে এটা টেন্ডারে চলে যাবে। খুব দ্রুত এই কাজটি শুরু হবে। নির্ধারিত সময়ে 2024 সালের মধ্যে
এই কাজটি সম্পন্ন হবে। মেঘনা নদী তীরবর্তী এই বন্দর নির্মাণ হলে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য আরও প্রসারিত হবে বলে আশাবাদী ব্যবসায়ী নেতারা। বণিক সমিতির তথ্য অনুযায়ী নৌবন্দরটিকে ঘিরে গড়ে ওঠা ব্যবসা বাণিজ্য থেকে প্রতি মাসে অন্তত ১,৫০০ কোটি টাকা লেনদেন হয়ে থাকে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দক্ষিণ আফ্রিকার শনাক্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। জার্মানির বায়ার্নে আফ্রিকা ফেরত 2 জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। হেসেন প্রদেশে আরও একজন ওমিক্রনে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। অবশেষে শঙ্কায় সত্যি হলো। বেলজিয়াম, ইতালি, চেক রিপাবলিক ও নেদারল্যান্ডসের পর এবার জার্মানিতেও পাওয়া গেল দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন রূপ পাওয়া B11529 ওমিক্রন ভাইরাসের অস্তিত্ব। গেল 24শে নভেম্বর দেশটির বায়ার্ন মিউনিক বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা ফেরত 2 যাত্রীর শরীরে এ ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ক্লাউস হোলেটশেক। এদিকে ফ্রাঙ্কফুর্টের বিমানবন্দরে গত 21শে নভেম্বর দক্ষিণ আফ্রিকা ফেরত করোনার 2 ডোজ নেয়া আরও এক যাত্রীর শরীরে ভয়ঙ্কর ওমিক্রন ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন ওই যাত্রীকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে হাসপাতালে আইসিইউ এর পাশাপাশি সংকট আছে করোনার পর্যাপ্ত টিকারও। তবে এই সপ্তাহে 10 থেকে 11 মিলিয়ন এবং আসছে সপ্তাহে আরও 14 মিলিয়ন টিকা বরাদ্দের বিষয়টি তুলে ধরেন সিডিইউর এই মন্ত্রী। অন্যদিকে জার্মানির সবচেয়ে ভয়ের কারণ প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের দ্রুত সংক্রমণ নিয়ে নতুন করে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ফেরত একটি বিমানের কমপক্ষে 61 জন যাত্রী ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হওয়ায় আতঙ্কিত গোটা দেশ। করোনার যে কোনো ভেরিয়েন্টের চাইতে শতগুণ শক্তি নিয়ে সংক্রমিত হতে পারে দক্ষিণ আফ্রিকায় সদ্য নতুন রূপ পাওয়া করোনার এই ওমিক্রন ভাইরাস। তাই ফ্রাঙ্কফুর্ট এবং মিউনিকের পর জার্মানির অন্যান্য অঞ্চলে ছড়িয়ে যাওয়ার আগেই সকল নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জার্মান স্বাস্থ্য অধিদপ্তর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একটু শান্তি নেই, স্বস্তি নেই, মানুষরা কেউ হাসি মুখে কথা বলে না, কেউ নিরাপদে রাস্তায় বেরোতে পারে না, তাদের জীবন জীবিকা চালাতে পারে না। ভয়াবহ একটা অবস্থার মধ্যে এই বাংলাদেশের মানুষ পড়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ। প্রতিদিন চিকিৎসকরা তার জীবন রক্ষার জন্য পরিশ্রম করছেন। কেন তাকে এইভাবে বাইরে যেতে না দেওয়া? কেন তাকে শর্ত সাপেক্ষে আটক রাখার কারণটা কেন? একটাই মাত্র কারণ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি এই বাংলাদেশের জন্ম থেকে শুরু করে এখনো পর্যন্ত মানুষের জন্য কাজ করছেন, মানুষের জন্য কথা বলেছেন। তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 9 বছর পথে পথে ঘুরে বেরিয়েছেন। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তো এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। কৃষক, শ্রমিক, মজুর, খেটে খাওয়া মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। আজকে অনেক বড় বড় কথা বলে আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের মন্ত্রীরা উন্নয়ন উন্নয়ন বলতে বলতে ওদের ফুলঝুরি ফোটে। কি উন্নয়ন করেছেন? আবার ছেলে মেয়েরা স্কুলে কলেজে পড়ে, তারা বাস ভাড়া কমানোর দাবিতে আজকে রাস্তায় নেমেছে। তারা বলছে হাফ পাস দিতে হবে। কেন বলছে? কারণ তাদের এই লেখাপড়া করতে খরচ এখন অনেক বেশি। তাদের মা বাবারা যারা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তারা হিমশিম খাচ্ছে। একদিকে চাল, ডাল, তেল, লবণের দাম বেড়ে গেছে, অন্যদিকে বইপত্রের দাম বেড়েছে, খাতার দাম বেড়েছে, কলমের দাম বেড়েছে, আর সেই সঙ্গে বাস ভাড়া আরও বাড়িয়ে দিয়ে তাদেরকে চরম একটা বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউপি নির্বাচনে তৃতীয় ধাপেও সহিংসতা, গাইবান্ধায় কেন্দ্র দখলের চেষ্টা, নওগাঁ কুমিল্লায় সংঘর্ষে আহত 5, খুলনায় চিকিৎসাধীন একজনের মৃত্যু।
বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে কর্মীদের মধ্যে হাতাহাতি, বিশৃঙ্খলা, কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত। এবং পেছালো বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার রায়, পরবর্তী তারিখ 8 ডিসেম্বর। রায় লেখা সম্পন্ন না হওয়াই কারণ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।